ভোটাধিকার হরণ যেটা নিয়ে আমরা কথা বলছি, আপনি কিভাবে দেখছেন? সামগ্রিকভাবে আপনার মতামতটা শুনি, তারপরে সংক্ষেপে, তারপরে নির্দিষ্ট যে কটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে আমরা প্রশ্নগুলো করব। প্লিজ বলুন। আমার প্রেক্ষিতটা দুটো। এক হচ্ছে রাজনীতি সচেতন নাগরিক হিসেবে, দ্বিতীয় আমার যে সাবজেক্ট নিজের প্রতিরক্ষা অ্যানালিসিস, ডিফেন্স অ্যানালিস্ট। পশ্চিমবঙ্গ যেহেতু বর্ডার স্টেট এবং লিগেসি অফ পার্টিশন ক্যারি করছে, পার্টিশনের যে ক্যারি ফরওয়ার্ড যে দুষ্টক্ষত গ্যাংগ্রিন তার এফেক্ট ক্যারি করছে, এখানে একটা বিশাল স্ট্র্যাটেজিক অ্যাসপেক্ট আছে। এই যে ভোট নিয়ে প্রহসন যেটা হচ্ছে, সুদূর প্রসারী এর একটা স্ট্র্যাটেজিক অ্যাসপেক্ট আছে। সেটা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, আঞ্চলিক সুরক্ষা ব্যবস্থা সবকিছুর সঙ্গে সেটা সম্পৃক্ত। আগে নাগরিক হিসেবে যেটা বলার সেটা বলি, এটা যেটা আপনি তো সাম আপ করেছেন, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, যারা আমরা যথেষ্ট বয়স হয়েছে, অনেকগুলো নির্বাচন দেখেছি ইত্যাদি, এবং রাজনীতির মানুষদের সঙ্গে যতটা ওঠা বসা করেছি। দেখুন, এটা টার্গেট করা হয়েছিল। এটা যখন সাঙ্গী শক্তি তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেল যে 2019-এর পর তারা ভেবেছিল হেলায় লঙ্কা জয় করবে, 2021-এ তারা মাঠ থেকে বাইরে হয়ে গেল। এবং সব থেকে বড় কথা, 24-এর যে আপনার লোকসভা নির্বাচন, সেইখানেও তারা আপনি জানেন যে 24-এর নির্বাচনটা তখন কত রকমের কি পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছে, সেখানেও তারা মাঠের বাইরে হয়ে গেছে। তারপরে সোকল অভয়াকাণ্ডর পরে যে উপনির্বাচন হয়েছে, সেখানেও তারা খুবই করুণ ফল করছে। তখন একটা এই সাংঘি যে নেটওয়ার্ক ইকোসিস্টেম যেটাকে বলে, সেখানে একটা বাজ চালু হয়েছিল গত 2 বছর ধরে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব টার্গেট করাটা তো প্রত্যক্ষভাবে ওরা পুরো ডিটেলটা বলতো না, কিন্তু যেটা বোঝা যেত, এই ভোটারদের যে এতদিন ভোটাররা শাসককে চুজ করতো, এখন শাসকরা ভোটারদের যে চুজ করা, এই যে প্রথম অভিনব এক্সপেরিমেন্ট শুরু হলো, এটা তারা মিন করছে। অনেক লোককে ভোটের বাইরে রেখে টার্গেটেড জনগোষ্ঠী সেখানে ছিল, আব্দুল যাদের বলা হয়, তারা তো রয়েছে ইউজুয়াল সাসপেক্টস। সেখানে আব্দুলদের মানে খুব মাস স্কেলে বাইরে রাখা। দেখুন, এখানে তো এটা জানা কথা যে পার্টিশনের লিগেসি আমরা কন্টিনিউ করছি, বহু দশক ধরে বর্ডার ছিল না। নালার এপারে একটা দেশ, নালার ওপারে আর একটা দেশ, র্যাডক্লিফ লাইন সম্পূর্ণ ইলজিক্যালি করা হয়েছিল। শোবার ঘরের মধ্যে দিয়ে গেছে যশোরে, বসার ঘর ভারতে, রান্নাঘর ওইদিকে পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশে। এই প্রেক্ষিতে অনেক লোকেরই নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা থাকে। সেটা শুধু আব্দুলদের না, সেটা সো কল্ড এই ভাষাগুলো এখন বড্ড অদ্ভুত হয়ে গেছে গত কয়েক বছর ধরে, সনাতনী যাদের বলা, তাদের মধ্যেও এরকম অনেক গোষ্ঠী আছে তারা এপার ওপার করে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সঙ্গে যেহেতু খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম, একটা সময় ব্যবসার কাজে প্রতি মাসে যেতাম, তো দেখেছি যে বাবা এবং দাদা তারা ত্রিপুরায় তারা কাজকর্ম করছেন, ছোট ভাই মা জমি আগলে রয়েছে তারা নারায়ণগঞ্জে, সে পড়াশোনা করে ভাই এসেছে ত্রিপুরা থেকে, আবার ফিরে এসে চাকরি করছে নারায়ণগঞ্জে, বাংলাদেশে। তো সেখানে এই যে একটা দ্বৈত সত্তা অনেক নাগরিকের, ধর্ম নির্বিশেষে, এই ব্যাপারটা জানে অনেকে, আবার জানেন না অনেকে। যারা বাংলাদেশটাকে ওটা অন্য দেশ হিসেবে দেখেন, যেমন ধরুন চায়না, মায়ানমার, এরকম ধরনের দেশ হিসেবে দেখেন, আফগানিস্তান, যাদের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, বিদেশ। কিন্তু যেভাবে এই পূর্ব পাকিস্তান আর ভারত ভাগ হয়েছিল, সেটা তো ঠিক ওইভাবে হয়নি। একই লোক, একই মানুষ, একই সমাজ দ্বিধা বিভক্ত হয়েছিল। তারপরে যারা বার্মা ডিসপ্লেস পার্সন, তারা বার্মা থেকে তাড়িয়ে দিল তাদের পোগ্রাম করে 1 দশকের মধ্যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তারা এসে কোথায় উঠবে? তাদের মধ্যে অনেক বাঙালি, অধিকাংশ বাঙালি। তারা কেউ আসামে, কেউ পূর্ব পাকিস্তানে, মানে তখনকার পূর্ব পাকিস্তান, কেউ ভারতে এসে এই যে খিচুড়িটা পেকেছিল, এই ব্যাপারে বাকি ভারতের লোক ওরা মাথা ঘামায় না, জানে না। বাঙালিরাই এখন তার খোঁজ খবর রাখে। যারা এখনকার বাঙালি প্রজন্ম, তারা খোঁজ খবর রাখে না। তারা মুখের ভাষা নিয়ে, মাঝখানে বাঙালি পেটানো হচ্ছিল না হরিয়ানা, উত্তরপ্রদেশ, আপনার উড়িষ্যায় খুব বেশি করে, যে ওটা নাকি বাংলাদেশি ভাষা, সরকারি তথ্যে লেখা হচ্ছিল পুলিশের বয়ানে, আপনার এতে এনসিআর, মানে কি বলে, ন্যাশনাল ক্যাপিটাল রিজনে।
যে এর কি লেখা ছিল আমি বাংলাদেশি ভাষায় বুঝতে পারছিলাম না তার কাগজপত্র, ওই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি ভাষা বলে আলাদা কিছু হয় না, তখন তারা শুরু করলো বাংলাদেশি অ্যাকসেন্ট, যে ওদের বাংলাটা অন্যরকম। তার এই যে বাংলায় বসে কলকাতার বাংলা একরকম, উত্তরবঙ্গের বাংলা একরকম, মিদনাপুরি বাংলা একরকম, মানভূম যেটাকে বলে ওই বাঁকুড়া পুরুলিয়া তার ভাষা একরকম। সংক্ষেপে সংক্ষেপে আপনার ওভারভিউটা আগে বললাম, জয়ন্তবাবুর বক্তব্য শুনবো, তারপরে ডিটেলসটা আপনি যদি হ্যাঁ, ওভারভিউটা হচ্ছে যে এটা ভয়াবহ অবস্থা বাংলার নাগরিক হিসেবে। আমরা এটা মনে হচ্ছে না আবার নতুন বর্গীর আক্রমণ হচ্ছে আমাদের ডিসএনফ্রাঞ্চাইজ করার জন্য। আমাদের এখান থেকে 2000 কোম্পানি বোধহয় আপনার প্যারামিলিটারি ফোর্স এসছে। আমি একটা এই মিলিটারি অ্যানালিসিস ওটা চেষ্টা করছিলাম, কতগুলো ব্রিগেড কতগুলো ডিভিশন, এ তো মনে হচ্ছে যেন মানে সেই ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে আর কি, সেরকম একটা বিশাল ফোর্স। 2400 কোম্পানি, 2400 সেখানে আপনি মণিপুরের 2400 কোম্পানি মানে 600 ব্যাটালিয়ন, মানে 200 ব্রিগেড, 200 ব্রিগেড মানে 70টা ডিভিশন। মানে আপনি মিলিটারির ভাষায় সেটাকে আপনি ট্রান্সলেট করলে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু মণিপুরে কটা গেছিল, মণিপুরে আগুন জ্বলছে বছরের বছর ধরে, সেখানে কটা কোম্পানি গেছিল। একটা সময় এইসব লোকে বলেন না, মনে রাখেন না, আসাম মিজোরামের বর্ডারে সশস্ত্র লড়াই হয়েছিল, একমাত্র সশস্ত্র লড়াই দুটো স্টেটের মধ্যে, তাদের পুলিশরা তখন আপনার সেন্ট্রাল ফোর্স কি পাঠিয়েছিলেন। যাকে সুতরাং এইটা আমরা রীতিমতো উদ্বিগ্ন, মনে হচ্ছে না বহির আক্রমণ হচ্ছে বাংলার উপরে, চারিদিক থেকে ঘিরে ধরে বহির আক্রমণ হচ্ছে। এটা আমার প্রাথমিক বক্তব্য।